নমস্কার, জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। ওয়েলকাম ব্যাক টু রিয়েল পলিটিক্যাল অ্যারে। লেটস স্টার্ট দ্য ভিডিও। ইন্ডিয়া একসময় পরিকল্পনা করেছিল বিদেশের সবচেয়ে বড় ফাইটার জেট কেনার চুক্তি, কিন্তু সেই পরিকল্পনাতে বাধা আসে আর চুক্তি ভেঙে যায়। এক দশক পেরিয়ে গেছে, কিন্তু আজও ইন্ডিয়ান এয়ারফোর্স পর্যাপ্ত ফাইটার জেটের পরিকল্পনাকে এক্সিকিউট করতে পারছে না। অথচ ইন্ডিয়ার রাইভাল কান্ট্রিজ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে। তাহলে কি ভুল হয়েছিল এমএমআরসি এর পরিকল্পে? এমএমআরসি 2.0, যাকে এমআরএফএ নামেও আমরা জানি, সেটা আসলে কি? আর কেন এত বছর, প্রায় 15 বছর পেরিয়ে যাওয়ার পরেও ইন্ডিয়া এখনও সেই পরিকল্পনাকে এক্সিকিউট করতে পারছে না? আর আজ আমরা ডিসকাশন করব অ্যাবাউট ইন্ডিয়াস এমএমআরসি 2.0, ইজ পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। শুরু করার আগে আমরা জেনে নেব হোয়াট ইজ ফাইটার জেট স্কোয়াড্রন। ফাইটার জেট স্কোয়াড্রন হলো এয়ারফোর্সের বেসিক অপারেশনাল ইউনিট। এতে নির্দিষ্ট সংখ্যাতে ফাইটার জেটস, পাইলটস এবং সাপোর্ট পার্সোনালস অর্গানাইজ করা থাকে। এরা একসাথে সংগঠিত হয়ে যুদ্ধ ও প্রতিরক্ষা মিশন পরিচালনা করে। সাধারণত একটা স্কোয়াড্রনে 16 থেকে 18টা ফাইটার জেটস থাকে। আবার কিছু দেশের এয়ারফোর্সের স্কোয়াড্রনে 18 থেকে 24টা ফাইটার জেটস থাকতে পারে। সহজভাবে দেখলে একটা স্কোয়াড্রন হলো ফাইটার জেট আর পাইলটের একটা দল, যারা একসাথে প্রশিক্ষণ নেয়, যুদ্ধ করে এবং একই কমান্ডে অপারেট হয়। ওয়াই ইন্ডিয়া নিডস এমএমআরসিএ 2.0? ইন্ডিয়ান এয়ারফোর্সকে অথরাইজ করা হয়েছে মোট 42 ফাইটার জেট স্কোয়াড্রন্স পরিচালনার জন্য, কিন্তু বাস্তবে এয়ারফোর্সের কাছে মাত্র 29 থেকে 31টা ফাইটার জেটের স্কোয়াড্রন আছে। পুরানো মিগ-21 ফাইটার জেটগুলো আস্তে আস্তে অবসান নিচ্ছে। জ্যাগুয়ার অ্যান্ড মিরাজ ফাইটার জেট বয়সের ভারে জর্জরিত হয়ে পড়েছে। অন্যদিকে চীন ইতিমধ্যে নিজস্ব বানানো আধুনিক জে-20 স্টেলথ ফাইটার ইন্ডাক্ট করেছে নিজের এয়ারফোর্সে। পাকিস্তানও পিছিয়ে নেই, কারণ পাকিস্তান লার্জ নাম্বারে চাইনিজ ডেভেলপ জে-17 নিজের এয়ারফোর্সে ইন্ডাক্ট করেছে। এই পরিস্থিতিতে ইন্ডিয়ার সামনে স্পষ্ট সমস্যা দেখা দিচ্ছে। ফাইটার জেটের সংখ্যা ঘটছে, ফাইটার জেটের ক্যাপাবিলিটি ঘটছে, আর সবচেয়ে বড় সমস্যা, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ইন্ডিয়ার রাইভাল কান্ট্রিজ শক্তিশালী হচ্ছে, যার জন্য ইন্ডিয়ান এয়ারফোর্সকে এখনও পুরানো ফাইটার জেটের উপর নির্ভর করতে হচ্ছে। এই ভয়ঙ্কর ক্যাপাবিলিটি গ্যাপ পুরো করার জন্য আনা হয়েছিল এমএমআরসিএ 2.0 প্রকল্প, যাকে এমআরএফেও বলা হয়। আর এই প্রকল্পের লক্ষ্য হলো আধুনিক ফাইটার জেট দ্রুত সংগ্রহ করা, যাতে ইন্ডিয়ান এয়ারফোর্স আবার ফাইটার জেট নাম্বার ও ক্যাপাবিলিটিতে নিজেদের রাইভাল কান্ট্রিজদের আউটক্লাস করতে পারে। দ্যাটস ওয়াই এমএমআরসিএ 2.0 শুধু একটা চুক্তি নয়, এটা ইন্ডিয়ার সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দ্য অরিজিনাল এমএমআরসিএ প্রোগ্রাম অ্যান্ড ওয়াই দ্য নেগোসিয়েশন কোল্যাপসড। 2007 সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা বড় সিকিউরিটি প্রকল্প শুরু করে, যার নাম ছিল এমএমআরসিএ অর মিডিয়াম মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট প্রোগ্রাম। লক্ষ্য ছিল মোট 126 অ্যাডভান্স ফাইটার জেট সংগ্রহ করার, যা ইন্ডিয়ান এয়ারফোর্সকে ফাইটার জেট নাম্বারে অ্যান্ড ক্যাপাবিলিটিতে পাওয়ারফুল করে তুলবে, এবং ফিউচারে দে উইল বি এবল টু ডিল উইথ এনি কাইন্ড অফ থ্রেটস রিগার্ডিং আওয়ার কান্ট্রিজ সিকিউরিটি। এই কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল 6টা কান্ট্রি উইথ দেয়ার ফাইটার জেট ডেভেলপিং কোম্পানিজ অ্যান্ড ফাইটার জেটস। ফ্রান্স উইথ রাফায়েল, ইউরোপ উইথ ইউরোফাইটার টাইফুন, ইউএসএ উইথ F-16 অ্যান্ড F-18 সুপার হর্নেট, সুইডেন উইথ গ্রাইফেন, রাশিয়া উইথ মিগ-35। অনেক বছর ধরে চলে টেস্টিং অ্যান্ড ইভ্যালুয়েশন, আফটার উইচ 2012 সালে রাফায়েল ওয়াজ ডিক্লেয়ার্ড উইনার অফ দ্য কম্পিটিশন। ফ্রান্সের ফাইটার জেট রাফায়েলকে সবচেয়ে উপযুক্ত মেনে নেওয়া হয়েছিল ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য। কিন্তু এখানেই শুরু হয় অনেক বড় সমস্যা। ফার্স্ট, প্রাথমিকভাবে যা বাজেট ডিসাইড করা হয়েছিল সময়ের সাথে ইনক্রিজ হয়ে যায়। সেকেন্ড, ডিসপিউট ওভার টেকনোলজি ট্রান্সফার। ইন্ডিয়ান গভর্নমেন্ট চেয়েছিল ফ্রান্সের থেকে রাফায়েলের টিওটি, যাতে ইন্ডিয়াকে ফিউচারে অন্য ফাইটার জেট কেনার চিন্তা না করতে হয়। থার্ড, ইন্ডিয়ান গভর্নমেন্ট চাইছিল এইচএএল, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, এই রাফায়েল জেট ইন্ডিয়াতে বানা, কিন্তু ফ্রান্সের কোম্পানি দাসল্ট চায়নি যে রাফায়েলের টিওটি ইন্ডিয়ার কাছে যায়, পুরো টিওটি কন্ট্রোল দাসল্টের কাছেই যেন থাকে। চার, সবচেয়ে বড় প্রশ্ন ছিল কোয়ালিটি গ্যারেন্টি কে দেবে? যদি এইচএএল বানায়, তাহলে কি ফ্রান্সের কোম্পানি দাসল্ট গ্যারেন্টি নেবে, নাকি ইন্ডিয়ান গভর্নমেন্ট নিজেই এই গ্যারেন্টি নেবে?
এত জটিলতা আর এত সমস্যার কারণে নেগোসিয়েশনে অনেক প্রবলেম দেখা দেয়, যার জন্য এই প্রকল্পতে বাধা আসে আর নেগোসিয়েশন কোল্যাপস হয়ে যায়, যা ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য অনেক বড় ধাক্কা ছিল। দ্য এমার্জেন্সি রাফায়েল ডিল 2016 সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা ইম্পর্টেন্ট ডিসিশন নেয়। মেন গোল ছিল 126 রাফায়েল ফাইটার জেট কেনার, কিন্তু দীর্ঘ আলোচনার পর ইন্ডিয়ান গভর্নমেন্ট এমার্জেন্সিতে 36 রাফায়েল ফাইটার জেট কেনার জন্য একটা চুক্তি সাইন করে। এই চুক্তিতে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল। ফাস্টার প্রকিউরমেন্ট, দীর্ঘ টেন্ডার ও আলোচনার পরিবর্তে সরাসরি সরকার ডিসিশন নেবে। সেকেন্ড, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিল, অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট আর ফ্রান্সের গভর্নমেন্টের সাথে সরাসরি ডিসকাস করে ডিল সাইন হবে। থার্ড, নো মেক ইন ইন্ডিয়া রাফায়েল প্রোডাকশন। আমরা জানি যে মেক ইন ইন্ডিয়া তরফে থেকে ইন্ডিয়াতেই অনেক মিলিটারি হার্ডওয়্যার বানানোর নিয়ম কানুন আজকে গভর্নমেন্ট এনেছে, তো তার জন্যই এই মেক ইন ইন্ডিয়া প্রসেসটা ছিল। কিন্তু এই 36 রাফায়েল প্রকিউরমেন্টে এই প্রসেস অ্যাড করা হয়নি ফর ফাস্টার প্রকিউরমেন্ট আর নেগোসিয়েশনের না ঝামেলায় যাওয়ার জন্য। রাফায়েল ফাইটার জেট নিঃসন্দেহে খুবই অ্যাডভান্স ও পাওয়ারফুল, কিন্তু মাত্র 36 রাফায়েল জেট পুরানো 250 রিটায়ারিং জেটসের রিপ্লেস করতে পারবে না। ইন্ডিয়ান এয়ারফোর্সের পুরানো MiG-21 আর অন্যান্য পুরানো ফাইটার জেটস আস্তে আস্তে অবসান নিচ্ছে, আর সেই গ্যাপ পুরো করার জন্য লাগবে লার্জ নাম্বার অফ ফাইটার জেটস। তার জন্য MMRCA টেন্ডার আনা হয়েছিল, যার নেগোসিয়েশন কোল্যাপস হয়ে যায়, যার ফলে বিগ ভ্যাকিউম ক্রিয়েট হয়েছে। আর এই ভ্যাকিউম শুধু ফাইটার জেট নাম্বারে নয়, ক্যাপেবিলিটিতেও হয়েছে। ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য পর্যাপ্ত নাম্বারে অ্যাডভান্স ফাইটার জেট খুবই ইম্পর্টেন্ট, কিন্তু 126-এর জায়গায় মাত্র 36 ফাইটার জেট মোটেও সেই ভ্যাকিউম পুরো করতে পারবে না। অথবা বলা যায় যে MMRCA প্রকল্প ইন্ডিয়ার এয়ারফোর্সের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রকল্প ছিল, যা পুরো না হওয়াতে একটা অনেক বড় সেটব্যাক হয়েছে। বার্থ অফ MMRCA 2.0, 2018 সালে ইন্ডিয়ান এয়ারফোর্স আবার পুরানো MMRCA পরিকল্পনাকে নতুনভাবে ফিরিয়ে আনে। এই নতুন পরিকল্পনার নাম দেওয়া হয় MMRCA 2.0 অর MRFA, মিডিয়াম মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট। এই পরিকল্পনার মূল লক্ষ্য ছিল অ্যাডভান্স ফাইটার জেট সংগ্রহ করা, আমরা প্রথম থেকেই জানি। কিন্তু এইবার কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছিল এই MMRCA 2.0-তে, সেটা আমরা একটু দেখে নেব। ফার্স্ট, অনলি 118 ফাইটার জেট কেনার পরিকল্পনা করা হয়েছিল। সেকেন্ড, এর মধ্যে অধিকাংশ মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভে হিসেবে তৈরি হবে ইন্ডিয়াতে, হুইচ উইল হেল্প ইন ডেভেলপিং কি এরোস্পেস ইনফ্রা অ্যান্ড ইকোসিস্টেম। থার্ড, এই প্রকল্পতে পরিচালনা হবে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মডেল। এই পরিকল্পনা রিলেটেড একটা RFI, রিকোয়েস্ট ফর ইনফরমেশন, জারি করা হয়েছিল, যেখানে বিদেশের বিভিন্ন ফাইটার জেট ডেভেলপিং কোম্পানিজদের ইনভাইট করা হয়। তারা তাদের প্রপোজাল সাবমিট করে যাতে ইন্ডিয়া চুজ করতে পারে নিজের এয়ারফোর্সের জন্য উপযুক্ত ফাইটার জেট। এই নতুন উদ্যোগের মূল লক্ষ্য ছিল তিনটে বিষয়। ফার্স্ট, যে পুরানো সমস্যা আর ভুলগুলো ক্রিয়েট হয়েছিল ওল্ড MMRCA ডিলে, দ্যাট উইল নট বি ডান আগেন। সেকেন্ড, ইন্ডিয়ান ইন্ডিজিনাস ফাইটার জেট ডেভেলপমেন্ট ক্যাপাবিলিটিকে আরও মজবুত করে তোলা হবে। থার্ড, এয়ারফোর্সের স্কোয়াড্রন স্ট্রেংথ ইনক্রিজ করা হবে। MMRCA 2.0 বা MRFA পরিকল্পনাকে আসলে ইন্ডিয়ার সিকিউরিটি পরিকল্পনায় একটা নতুন অধ্যায় বলা যায়। একটা শুধু ফাইটার জেট কেনার বিষয় নয়, বরং ইন্ডিজিনিয়াস এরোস্পেস ইকোসিস্টেম ক্যাপাবিলিটি অ্যাডভান্সমেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্সি অন ফরেন ফাইটার জেটস এন্ড করারও প্রকল্প। ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য যে অথরাইজ স্কোয়াডের নাম্বার অফ জেটস ছিল, সেইটাকে আবার অ্যাচিভ করার একটা প্ল্যানিং। তাই এই প্রকল্পকে শুধু একটা ডিল হিসেবে দেখা উচিত নয়, বরং এই প্রকল্পকে ইন্ডিয়াস মোস্ট ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, ইন্ডিয়াস এয়ার স্পেস প্রোটেকশন ফ্রম এক্সটার্নাল থ্রেট অ্যান্ড মিলিটারি স্ট্রেংথ ইনক্রিজ করার একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি হিসেবে দেখা উচিত। ফাইটার জেটস কম্পিটিং ইন MMRCA 2.0। MMRCA 2.0-তে প্রায় সব দেশের কোম্পানি যারা ফাইটার জেটস ম্যানুফ্যাকচার করে তারা এই কম্পিটিশনে যোগদান করেছিল, কিন্তু এইবার অপশন অফ ফাইটার জেটস একটু ডিফারেন্ট ছিল। ফ্রান্স উইথ রাফায়েল, ইউরোপ উইথ ইউরোফাইটার টাইফুন, USA উইথ F-15EX, F-18 সুপার হর্নেট, F-21
India specific F-16, Sweden with Gripen E, Russia with MiG-35 and Su-35। কিন্তু কম্পিটিশন হলে কি হবে? কোনো সিগনিফিক্যান্ট প্রোগ্রেস দেখা দেয়নি। কেন? কারণ রিয়েল প্রবলেম এয়ারক্রাফট সিলেকশনে ছিল না, রিয়েল প্রবলেম আর সমস্যা ছিল হায়ার কস্ট নেগোসিয়েশনে, যেখানে অনেক টাইম নিয়েছে। স্ট্রিনজেন্ট বিউরোক্র্যাটিক প্রসেস আমাদের দেশের একটা সবচেয়ে বড় প্রবলেম রিগার্ডিং মিলিটারি অ্যাকিউজেশন, সেটা হচ্ছে বিউরোক্রেটিক প্রসেস। এটা এত সময় নিয়ে নেয় যার জন্য কোনো ডিল তাড়াতাড়ি হয়ে ওঠে না, আর তারপর আমাদের আর্মি, নেভি আর এয়ারফোর্সদের ডিলে ফেস করতে হয়। তাই গভর্নমেন্টকে মেকশিওর করতে হবে এই প্রোগ্রেসটাকে তাড়াতাড়ি করার জন্য বিউরোক্র্যাটিক রিফর্মস আনার চেষ্টা করা। অ্যান্ড পলিটিক্যাল অ্যান্ড জিওপলিটিক্যাল রিজনসও আছে। ওয়াই MMRCA 2.0 ইজ স্টিল স্টাক? 7 বছর পেরিয়ে গেছে, কেন কোনো RFP রিকোয়েস্ট ফর প্রপোজাল ফাইনালাইজ হয়নি? আর কেন কোনো চুক্তি সাইন ইন হয়নি? সব সমস্যার মূল কারণ হলো, ফার্স্ট, 118 ফাইটার জেটসের ভ্যালু অনেক বেশি, সেখানে কস্ট নেগোসিয়েশনে টাইম লাগছে। সেকেন্ড, টেকনোলজি ট্রান্সফার নিয়ে একটু ডিসঅ্যাগ্রিমেন্টস আছে। কেন? আমরা জানি কোনো কোম্পানি নিজের টেকনোলজি দেয় না অন্য কোনো দেশকে, দিলেও সেখানে অনেক পয়সা ডিমান্ড করে। থার্ড, নেভির জন্য ইন্ডিজিনিয়াস ফাইটার জেটের প্রোগ্রাম চলছে যার নাম টেডভিএফ, সেখানে বাজেট দিতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ নেভির জন্য আলাদা করে ফরেন থেকে ফাইটার জেট কিনতেও হবে, তাহলে সেখানেও বাজেট দিতে হবে। তাই গভর্নমেন্টের কাছে যে বাজেট আছে সেটাকে খুবই কেয়ারফুলি গভর্নমেন্টকে ইউটিলাইজ করতে হবে। ফোর্থ, তেজাস মার্ক 2 অ্যান্ড অ্যামকা প্রজেক্টেও ফোকাস দিতে হবে, সেখান থেকে ফোকাস হাঁটানো যাবে না। তার জন্য যে আলাদা করে বাজেট অ্যালোকেশন করা আছে সেইটাকে কমানো যাবে না। ইন্ডিয়াকে যদি 42 ফাইটার জেট স্কোয়াড্রন মেনটেন করতে হয় তাহলে ফরেন ফাইটার নিতেই হবে, আর কোনো অপশান নেই। কিন্তু ইন্ডিয়াকে মেকশিওর করতে হবে যে ইন্ডিয়ার নিজস্ব ডেভেলপড ইন্ডিজিনিয়াস ফাইটার তেজাস মার্ক 1-এ, তেজাস মার্ক 2 অ্যান্ড অ্যামকা টাইম লাইনে আর কোনো ডিলে যেন না হয়। আর যদি হয় তাহলে 42 স্কোয়াড্রন মেনটেন করা খুবই মুশকিল হবে। সময় হাত থেকে চলে যাচ্ছে, যা সবচেয়ে বড় চিন্তার ব্যাপার। তাই তাড়াতাড়ি ডিসিশন নিতে হবে, আর যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি সাইন ইন করতে হবে এই ডিল। কেন? যত সময় বাড়বে তত কস্ট বাড়বে। কারেন্ট স্টেটাস: এখন পর্যন্ত রাফায়েল হ্যাজ বিন সিলেক্টেড অ্যান্ড CCS ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা চলছে। ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স ইতিমধ্যে ডিসকাস করছে MMRCA 2.0 অথবা MRF-এর আন্ডারে লার্জ নাম্বার অফ রাফায়েল জেটসের অর্ডার। সেকেন্ড, পার্শিয়াল লোকাল ম্যানুফ্যাকচারিং অফ রাফায়েল ফাইটার জেটস অ্যান্ড রাফায়েলের ইঞ্জিন M88 ইঞ্জিন প্রোডাকশন ইন ইন্ডিয়া। থার্ড, সময়ের সাথে সাথে মেড ইন ইন্ডিয়া রাফায়েল জেটসের মধ্যে ইন্ডিজিনাস কন্টেন্ট ইনক্রিজ করার ব্যাপারে ডিসকাশন হচ্ছে। আর সোর্স কোড ফর ওয়েপেন ইন্টিগ্রেশন, যাতে ইন্ডিয়া ফ্রিলি যে কোনো ওয়েপেন রাফায়েলের সাথে ইন্টিগ্রেট করতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, ইউসেজ অফ ইন্ডিয়া স্পেসিফিক সিকিউর ডেটা লিঙ্ক আর্কিটেকচার। এতে হবে ইন্ডিয়ার এয়ারফোর্সের প্রথমত ফ্লিট স্ট্যান্ডার্ডাইজ হবে, লজিস্টিক্স জটিলতা যত থাকে সেইগুলো কমবে, আর স্পিডে ফাইটার জেট ইন্ডাকশন করতে পারা যাবে। তবে এখানেও এখনও পার্মানেন্ট ডিল সাইন হয়নি, কিন্তু এটা বলা যায় যে MMRCA 2.0 এখনও জীবিত অ্যান্ড সমাধানের অনেক কাছে। সো হোয়াটস নেক্সট? একবার MMRCA 2.0 ডিল কনক্লুড হয়ে গেলে ইন্ডিয়াকে ফোকাস করতে হবে 3টে পয়েন্টসে। ফার্স্ট, রাফায়েল ফাইটার জেটসে তাড়াতাড়ি ইন্ডাক্ট করতে হবে। সেকেন্ড, তেজাস মার্ক 1-এর ডেলিভারি তাড়াতাড়ি স্পিড আপ করতে হবে, অ্যান্ড তেজাস মার্ক 2 রোল আউট, ফার্স্ট ফ্লাইট অ্যান্ড টেস্টিং তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। থার্ড, অ্যামকা প্রোগ্রামকেও ফাস্ট ট্র্যাক করতে হবে অ্যান্ড মেকশিওর করতে হবে যে আর কোনো ডিলে যেন না হয় এই ইন্ডিজিনিয়াস প্রোগ্রামগুলোতে। এই 3টে পয়েন্টস ইন্ডিয়াকে ফলো করতে হবে যা করে হোক। কেন? ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে বেশি সময় নেই। ইন্ডিয়ান এয়ারফোর্সকে স্টেবল করতে গেলে এই 3টে পয়েন্টস তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে ইন্ডিয়াকে। ক্লক ইজ টেকিং। 2030-এর আগে আইদার ইন্ডিয়ান এয়ারফোর্স স্টেবিলাইজ হবে, আর না হলে ইন্ডিয়ান এয়ারফোর্সকে ফেস করতে হবে তার উইকেস্ট স্ট্রেংথ ইন ডিকেডস। কনক্লুশন: MMRCA 2.0 শুধু একটা ফাইটার জেট ডিল নয়, এটা ইন্ডিয়ার একটা অনেক বড় সিকিউরিটি প্ল্যানিং অ্যান্ড আর্জেন্ট ম্যাটার। তাই ইন্ডিয়াকে মেকশিওর করতে হবে যে MMRCA 2.0 যত তাড়াতাড়ি
সাইন ইন হয় তত ভালো। তাহলে ইন্ডিয়ার এয়ারফোর্স পাওয়ারফুল হবে আর আওয়ার ইনফ্লুয়েন্স ইন দ্য জোন উইল বি ভেরি পাওয়ারফুল। আজকের জন্য ডিসকাশন এখানেই শেষ। আমি সবাইকে ইনফর্ম করতে চাই যে কিছু কিছু ভিডিওতে হতে পারে আমার একটু লেট হচ্ছে আপলোড করতে, কেন ওখানে আমার রিসার্চ অ্যান্ড অ্যানালিসিসে একটু টাইম লাগছে, আর যেহেতু আমি একাই সব কিছু করি তো সেখানে আমার একটু সময় লাগে। সো হোপফুলি ইউ উইল হ্যাভ সাম পেশেন্স উইথ মি অ্যান্ড প্লিজ লাইক দ্য ভিডিও, সাবস্ক্রাইব দ্য ভিডিও অ্যান্ড শেয়ার দ্য ভিডিও। থ্যাংক ইউ, গুড বাই।